থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসীদের ঢল কিছুটা কমেছে। সীমান্তে এখন আগের তুলনায় পরিস্থিতি শান্ত, তবে সংকট শেষ হয়নি। উন্নত জীবনের আশায় সেউতায় আসা অনেক অভিবাসী এখনও মরক্কোতে ফিরতে রাজি নন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে স্পেন। স্পেন থেকে নুরুল ওয়াহিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। কয়েকদিনের টানা উত্তেজনার পর সেউতার সীমান্তে এখন মানুষের চাপ আগের তুলনায় অনেকটা কম। সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে স্পেনের নিরাপত্তা বাহিনী। প্রায় 50,000 অভিবাসীকে মরক্কোতে ফিরিয়ে নেওয়া হলেও বেশিরভাগ মানুষই এখনও সেউতায় অবস্থান করছেন। তারা চান কোনো না কোনোভাবে স্পেনের মূল ভূখণ্ডে ঢুকে নতুন জীবনের সুযোগ পেতে। না, আমি কোনো অবস্থাতেই আর মরক্কোতে ফিরে যেতে চাই না। সেখানে আমাদের কোনো সামাজিক অধিকার নেই, কথা বলার স্বাধীনতাও নেই। তাই সাগর পাড়ি দিয়ে এখানে পৌঁছেছি। প্রয়োজনে খোলা আকাশের নিচে মাটিতে রাত কাটাতে রাজি আছি, কিন্তু ফিরে যাওয়ার প্রশ্নে কিছুই শুনতে চাই না। অভিবাসীদের বেশিরভাগই বলছেন অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের সংকট তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থায়ও রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। আমাদের দেশে কোনো কাজ নেই, জীবনেরও নিরাপত্তা নেই, তাই এখানে এসেছি। আমরা কোনো জঙ্গি নই, শুধু একটি নিরাপদ জীবনের সন্ধানে এসেছি। সংকটের প্রভাব পড়েছে সেউতার দৈনন্দিন জীবনেও। নিরাপত্তার কারণে বন্ধ ছিল অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকান, ক্যাফে ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে গুরুত্বপূর্ণ এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 2 দিন পর দোকান খুলেছি, কিন্তু বিক্রি করার মতো তেমন কিছু নেই। ভয়ে আমাদের কাছে কোনো পণ্য সরবরাহ আসেনি। গত দুদিনে সেউতায় দোকানপাটে ভাঙচুরের ঘটনায় বেশিরভাগ সুপার শপ বন্ধ থাকলেও স্বল্প পরিসরে খুলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, তাই আবার দোকান খুলেছি। তবে আমরা এখনো সতর্ক আছি। অনেক সময় ক্রেতাদের কেনা পণ্য ছিনিয়ে নেওয়া হয়। সীমান্তে আপাতত উত্তেজনা কমলেও অভিবাসন সংকটের মূল কারণ এখনো রয়ে গেছে। উন্নত জীবনের স্বপ্ন আর অর্থনৈতিক বাস্তবতার টানাপোড়েনে অনেকেই মরক্কোকে ফিরতে চাইছেন না। ফলে সেউতায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। আরাফাত ইসলাম, ৭১। যুদ্ধ থেকে পালিয়ে মরুভূমি পেরিয়ে অনেক সীমান্ত ঘুরে শেষ পর্যন্ত ইউরোপের দরজায় এসে দাঁড়িয়েছেন ৪২ বছর বয়সী সুদানের নাগরিক মুজাহিদ আহমেদ। তার কাছে সেউতা শুধু একটি সীমান্ত নয়, বেঁচে থাকার শেষ আশ্রয়। তাই স্পেন থেকে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যুকেই বেশি সহজ মনে করেন তিনি। তার ইউরোপে পৌঁছানোর সেই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রার গল্প জানাচ্ছেন চৈতি সরওয়ার। সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর ঘর ছেড়েছিলেন মুজাহিদ আহমেদ। লিবিয়া, আলজেরিয়া হয়ে পৌঁছান মরক্কোতে। সেখানে ১.৫ বছর কাটিয়েও ইউরোপে যাওয়ার সুযোগ পাননি। সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন বহুবার, প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এবার হাজার হাজার মানুষকে একসাথে সেউতার দিকে যেতে দেখে তিনিও শেষবারের মতো চেষ্টা করার সিদ্ধান্ত নেন। মুজাহিদ জানান, সীমান্ত পার হওয়ার প্রতিটি চেষ্টার জন্য দালালদের ১০০ থেকে ১৫০ ইউরো পর্যন্ত দিতে হয়েছে। অথচ মরক্কোতে সেই অর্থ জোগাড় করাও ছিল ভীষণ কঠিন। তাই একসময় তিনি আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষের সীমান্ত অতিক্রমের খবর দেখে আবার সাহস পান। মরক্কোতে আমি ১.৫ বছর ছিলাম। আমি একবার চেষ্টা করেছি, কিন্তু আমার বন্ধুরা ৩০ থেকে ৪০ বারও চেষ্টা করেছে। প্রতিবারই ১০০ থেকে ১৫০ ইউরো খরচ হয়। তারপর একদিন দেখলাম হাজার হাজার মানুষ সীমান্ত পার হচ্ছে। তখন ভাবলাম চেষ্টা করে দেখি, অন্তত বসে থাকার চেয়ে এটা ভালো। মুজাহিদ মরক্কোর নাগরিক নন, তাই তাকে ফেরত পাঠাতে হলে যুদ্ধবিধ্বস্ত সুদানেই পাঠাতে হবে, আর সেটি কোনোভাবেই মানবিক হতে পারে না। তার দাবি, আশ্রয়ের সুযোগ পেলে অভিবাসীরাও কঠোর পরিশ্রম করে সমাজে অবদান রাখতে পারেন। আমি একজন শিক্ষিত মানুষ। এখন আমার বয়স ৪২। জীবিকার জন্য রং করার কাজ করি। আমাদের মতো মানুষ কঠোর পরিশ্রম করতে পারে। যুদ্ধবিধ্বস্ত সুদানে ফিরে যাবার চেয়ে আমি এখানেই মরতে চাই। মুজাহিদের গল্প একার নয়। যুদ্ধ, দারিদ্র্য আর অনিশ্চয়তা থেকে বাঁচতে আফ্রিকার হাজারো মানুষের ইউরোপমুখী যাত্রার প্রতিচ্ছবি এটি। সীমান্তে কাঁটাতার আরও উঁচু হচ্ছে, নজরদারি আরও কঠোর হচ্ছে, কিন্তু নিরাপদ জীবনের আশায় মানুষের যাত্রা এখনও থামেনি। চৈতি সরওয়ার, ৭১।
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা সীমান্তে দেখা দিয়েছে এক অভূতপূর্ব ও ভয়াবহ মানবিক সংকট। সাম্প্রতিক দিনগুলোতে মরক্কো সীমান্ত পেরিয়ে প্রায় ৫০ থেকে ৬০,০০০ অভিবাসন প্রত্যাশী হুট করেই সেউতায় প্রবেশ করেছেন, যা অঞ্চলটির স্বাভাবিক জনসংখ্যার ২/৩ চেয়েও বেশি। কিন্তু কিভাবে ও কেন ঘটল এই ঘটনা, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছোট স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা। ১৫৮০ সাল থেকে স্পেনের নিয়ন্ত্রণে আছে অঞ্চলটি। মরক্কোর সঙ্গে সেউতা ছাড়াও স্পেনের আরেক স্বায়ত্তশাসিত ভূখণ্ড মেলিয়ার সীমান্ত রয়েছে। দীর্ঘদিনের শান্ত এই ভূখণ্ডটি হঠাৎ করেই পরিণত হয়েছে মানবিক সংকটের উপকেন্দ্রে। সীমান্ত নিরাপত্তা কার্যত ভেঙে পড়ায় সমুদ্রপথ সাঁতরে এবং বেড়া ডিঙিয়ে মাত্র কয়েকদিনে হাজার হাজার মানুষ প্রবেশ করেছে সেউতায়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সহজে ইউরোপে প্রবেশের ভুয়া প্রতিশ্রুতি এবং ভাইরাল ভিডিওর জেরে এই হুট করে অভিবাসী স্রোত তৈরি হয়েছিল, নাকি এর পেছনে কোনো সুপরিকল্পিত বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতি। গত ২০ জুলাই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আলজেরিয়া সফর করার পরপরই মরক্কো সীমান্ত ঢিলেঢালা করে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তবে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মানব পাচারকারীদের দিকেই আঙ্গুল তুলেছেন। তার দাবি, সুপ্রিম কোর্টের রায়ের কারণে অভিবাসীদের আর ফেরানো যাবে না, এমন ভুয়া গুজব ছড়িয়ে পাচারকারীরা এই বিপুল সংখ্যক মানুষকে সীমান্তে উস্কে দিয়েছে। এই সংকট কেবল স্পেনের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকেনি, নাড়িয়ে দিয়েছে পুরো ইউরোপীয় ইউনিয়নকে। সানচেজ সরকার পরিস্থিতিকে ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করলেও ডানপন্থী দলগুলো সরকারের শিথিল অভিবাসন নীতিকেই দুষছেন। এদিকে ইতালিও স্পেনকে সাময়িকভাবে সেনজেন অঞ্চল থেকে বহিষ্কারের দাবি তুলেছে। অন্যদিকে ফ্রান্স জোরদার করেছে স্পেনের সঙ্গে তাদের নিজস্ব সীমান্ত নিরাপত্তা। শুধু ইতালি আর ফ্রান্সই নয়, ইউরোপের প্রায় ২ ডজন দেশের রাষ্ট্রপ্রধান স্পেনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেউতার এই সাম্প্রতিক ঘটনা আফ্রিকান অভিবাসীদের ইউরোপ প্রবেশ কতটা ঝুঁকিপূর্ণ ও রাজনৈতিক সংবেদনশীল তা আবারও বিশ্বমঞ্চে স্পষ্ট করে তুলল। মনিরুজ্জামান বাবু, ৭১। হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সোমবার আলোচনায় বসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বলেছেন, এই আলোচনা হরমুজ প্রণালী আবার খুলে দেয়া বা বন্ধ রাখার বিষয় নয়, বরং প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে আজ নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, এই আলোচনায় হরমুজ প্রণালী আবারও খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে প্রাধান্য পাবে। যুদ্ধ বড় হলে অনেক মানুষ নিহত হবে, কিন্তু সেটি চান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাই তিনি ইরানকে আবারও সমঝোতার সুযোগ ও সময় দিতে চান বলে জানিয়েছেন। আর এ সমঝোতার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের কাছ থেকে ফোন এসেছে। তারা আমাকে ইরানে বড় হামলার পরিকল্পনা স্থগিত করার অনুরোধ জানায়। হামলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত, কিন্তু বন্ধু রাষ্ট্ররা যখন কোনো অনুরোধ জানায় তখন সেটা রাখতেই হয়। আমাকে জানানো হয়েছে হরমুজও ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি হবে, তাই আমি রাজি হয়েছি। তবে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি ট্রাম্পের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। পাশাপাশি তারা ট্রাম্পের দাবিকে নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেছে।
রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে। তবে সোমবারের আলোচনার জায়গা বা সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে কোনো পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী আবার খুলে দেয়া বা বন্ধ রাখার বিষয়ে নয়, বরং উভয় দেশের সার্বভৌম অধিকার, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করে প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের লক্ষ্যে আলোচনা চলছে। তবে হরমুজ আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলেও জানান তিনি। একই দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশটি যেন জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে দেয়া প্রতিশ্রুতি মেনে চলে এবং এটা মেনে তেহরানের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি নির্ধারণ হবে বলেও জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের বিরুদ্ধে দীর্ঘ ৬ মাসের সামরিক অভিযান চালিয়েও ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও তেহরানের নীতি বা আচরণে স্থায়ী পরিবর্তন আনতে ব্যর্থ হওয়ায় এটি ওয়াশিংটনের জন্য কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং বৈশ্বিক নেতৃত্বের চ্যালেঞ্জকে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সংঘাতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের উপর চাপ বেড়েছে, যা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের দুর্বলতার বার্তা দিতে পারে। প্রতিবেদনে বলা হয়, সামরিক চাপ সত্ত্বেও ইরান তার কৌশলগত অবস্থান ধরে রেখেছে। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি এবং হরমুজ প্রণালীর উপরও প্রভাব বজায় রয়েছে। এদিকে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশের মধ্যে ওয়াশিংটনের নীতিগত ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি অন্যান্য শক্তির সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষই দ্রুত চূড়ান্ত সাফল্য অর্জনের অবস্থানে নেই। ফলে সংঘাতটি সাময়িক যুদ্ধবিরতি ও পুনরায় উত্তেজনা বৃদ্ধির একটি দীর্ঘমেয়াদী চক্রে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত অন্তত ১ জন এবং আহত ৩১ জন। রবিবার শহরটিতে মাত্র ১.৫ ঘন্টার মধ্যে ৮টি গাইডেড বোমা নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় আবাসিক ভবন সহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। গেল কয়েক মাসে জাপোরিঝিয়া শহরে রুশ হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন কর্তৃপক্ষ। ভারতের কেরালায় বন্যা ও ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৩ জন। এদিকে চীনের গানসু প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ১ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের গ্রিস ও যুক্তরাজ্যের রাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একের পর এক এলাকা। বিস্তারিত মুনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। টানা ভারী বৃষ্টি, ধস এবং বন্যায় ভয়াবহ পরিস্থিতির মুখে দক্ষিণ ভারতের কেরালা রাজ্য। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯৬টি বাড়ি। এরই মধ্যে ২০৯টি ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে ৫,৭৯২ জনকে। ভারতীয় আবহাওয়া বিভাগ ১২টি জেলার জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে। অন্যদিকে পূর্ব এশিয়ার ২ দেশ চীন ও দক্ষিণ কোরিয়াতে চলছে বন্যা ও তাপপ্রবাহ। গেল ২৬শে জুলাই থেকে চীনের গানসু প্রদেশে চলা টানা বৃষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছে। ডিংসি শহর সহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।
রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনে যখন চলছে বৃষ্টি ও বন্যা, তখন দক্ষিণ কোরিয়ায় 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার দক্ষিণ পূর্বাঞ্চলের ইয়াংসান শহরে তাপমাত্রা 42.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে জানায় দেশটির সরকারি আবহাওয়া সংস্থা। এদিকে প্রবল বাতাসের কারণে ভয়াবহ রূপ নিয়েছে গ্রিসের বিভিন্ন অঞ্চলের দাবানল। দেশটির অ্যাটিকা ও বৈটিয়া অঞ্চলের নিয়ন্ত্রণহীন আগুন নিভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। পোর্তো জার্মেনো এলাকায় প্রায় 100-র বেশি ঘরবাড়ি ইতিমধ্যে পুড়ে গেছে। পরিস্থিতি কেবল ইউরোপেই সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরেও ছড়িয়ে পড়েছে একই রকম দাবানল। অঙ্গরাজ্যটির গভর্নর ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমাদের অঙ্গরাজ্যটি একাধিক অগ্নিকাণ্ডের কারণে অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি পুরো অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা এবং আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছি। সামনে আরও অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আগুন ইতিমধ্যেই প্রায় 3000 একর এলাকা গ্রাস করেছে। হুমকিতে পড়েছে স্পোকেন শহরের অন্তত 4000 স্থাপনা। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে। পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।